আমি ডক্টর ওয়াসিফ আলম আপনাদের কাছে আবার চলে আসছি হেলথ ইজ হ্যাপিনেস প্রোগ্রামে। আজকে একটা বিশাল জরুরি একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে হিট ইলনেস, মানে তাপের কারণে যেসব মানুষরা অসুস্থ হয় ওইটা নিয়ে। আর আপনারা হয়তো ভালো করে জানেন যে এই সপ্তাহে আমাদের সরকার হিট অ্যালার্ট জারি করেছেন। তো এটা নিয়ে আমি কথা বলতে চাই। অনেকে মনে করে যে হ্যাঁ, গরম পড়েছে তো ঠিক আছে, হ্যাঁ একটু সাবধানে থাকবো, কিন্তু অনেকে এটা জানে না যে এই যে গরমের তাপ, এটা কাদেরকে বেশি ক্ষতি করতে পারে। আর আমি যে অসুস্থ গরমের তাপের জন্য, এটা কি আমি গরমের তাপের জন্য অসুস্থ নাকি অন্য কোনো কারণে অসুস্থ? আর যদি আমি এটা না বুঝি, না জানি, আর ওই হিসাবে যদি আমি নিজেকে প্রিকশন না নিই, তাহলে আমার মৃত্যু হওয়ার রিস্ক অনেক বেশি হয়ে যায়। তো ওটা আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাবো, বলবো ওটা কি হতে পারে, কেমনে হতে পারে, কি করতে পারি আমরা। বেশিরভাগ জিনিস যেটা আমি বলবো এটা কমন সেন্স। কিন্তু একজন বলেছেন যে কমন সেন্স ইজ নট কমন। সো চলেন আমরা আলাপ করি। তাপের মাত্রা বেশি হলে, কখন বেশি হলে কি হবে, কেন হবে, হ্যাঁ এগুলো নিয়ে আলাপ করি। তার আগে আমি এটা বলে দিতে চাই যে তাপের কারণে যে অসুস্থ মানুষ হয়, এটা কিন্তু খালি ওরাই না যারা বাইরে কাজ করছে, তাছাড়াও যারা বাইরে খেলাধুলা করে, বাচ্চারা স্কুলে লেখাপড়া করছে, মাঝখানে ব্রেকে বাইরে দৌড়াদৌড়ি করছে, অনেকে জগিং করছে, কক্সবাজার সি বিচে গিয়ে আনন্দ করছে, ওরাও কিন্তু তাপের শিকার হতে পারে। তো কিছু কিছু জিনিস আছে যেটা আমাদেরকে জানতে হবে। হাই রিস্ক কি? হ্যাঁ, তাপ তো অবশ্যই, তাপের মাত্রা যদি বেশি হয় ওটা আমরা সবাই জানি, হাই রিস্ক। এই ছাড়া আর একটা জিনিস যেটা হয়তো অনেকে জানেন না, ওটা হচ্ছে আবহাওয়াতে পানির সংখ্যা কতটুকু, আবহাওয়ার ভিতরে কতটুক পানি আমরা বলি রিলেটিভ হিউমিডিটি। ওই রিলেটিভ হিউমিডিটি পরিমাণ কতটুকু। আপনি হয়তো যারা সৌদি আরবিয়াতে কিংবা ডেজার্টে বাস করেছেন, তাদের তাপটা খুব বেশি, কিন্তু ওদের পানির মাপটা খুবই কম থাকে, এটাকে ড্রাই হিট বলে। এখন আমাদের জানতে হবে ড্রাই হিটটা বেশি ক্ষতিকর করে নাকি ওই হিটের সাথে সাথে পানির রিলেটিভ হিউমিডিটি যদি হাই থাকে তাহলে কি হয়। বাংলাদেশে কি হচ্ছে, তাপ মাত্র বেশি, তার সাথে সাথে পানির যে অংশ আমাদের বাতাসে এটাও কিন্তু বেশি। তো এই দুইটা কারণ আছেই। আর তাছাড়াও যদি বাতাসের মুভমেন্ট যদি কম থাকে, হ্যাঁ একটা স্থির হয়ে আছে, গরম, হিউমিডিটি হাই, বাতাস নাড়াচলা হচ্ছে না, হ্যাঁ গাছের পাতা নড়ছে না, ওইটা কিন্তু খুব হাই রিস্ক। তারপরে কতক্ষণ ধরে আপনি এই তাপের ভিতরে আছেন, কি ধরনের কাজ করছেন, জাস্ট হাঁটা চলা আস্তে আস্তে হাঁটছেন নাকি দৌড়াচ্ছেন নাকি কোনো হেভি জিনিস উঠাচ্ছেন বসাচ্ছেন, কি ধরনের কাজ করছেন, এটার উপরেও নির্ভর করে আপনি কত রিস্কে আছেন। আর কি ধরনের কাপড় পরেছেন, কেউ হয়তো টাইট কাপড় পরেছে, সিনথেটিক নাইলনের, হ্যাঁ এই ভার্সেস যারা লুজ কটন কাপড় পরেছে খোলামোলা, হ্যাঁ ওদের রিস্ক কম দেন দোজ পিপল যারা টাইট ফিটেড কাপড় পরে থাকে। তারপর আরেকটা ওয়ার্ড আছে, আমরা বলি অ্যাক্লামাটাইজেশন। অ্যাক্লামাটাইজেশন মানে হচ্ছে কারা কারা তাপের, ধরেন একটা মানুষ কোনো সময় বাইরে যায় নাই, সবসময় ঠান্ডা জায়গায় থাকতো,
এখন তাকে বাইরে যেতে হচ্ছে, হয়তো স্পোর্টসের নাম দিয়েছে, স্পোর্টস খেলতে হচ্ছে, স্কুলে হয়তো স্পোর্টসের নাম দিয়েছে, স্পোর্টস খেলতে হচ্ছে এখন। আগে সবসময় এসির ভিতরে থাকতো, ঘরের ভিতরে থাকতো, আরাম জায়গা থাকতো। তো স্পোর্টসে দেখা গেছে খুব ভালো কিংবা ইন্টারেস্ট হয়েছে, সে হঠাৎ করে স্পোর্টস খেলা শুরু করেছে। তো সেই লোকটা তো অ্যাক্লামাটাইজ না, সে হঠাৎ করে একটা এক্সপোজারে চলে গেছে। ওই ওই ছেলেটা কিংবা ওই লোকটাও হাই রিস্ক। তারপরেও যেসব মানুষ ঘুম ভালো হয় না, ঘুম ভালো করে করে নাই, রাত্রে ঘুমায়নি ভালো করে, খাওয়া নিউট্রিশন, যেসব খাওয়া দাওয়া মানুষকে হিট ইনলেস বেশি করে, ওইগুলা হচ্ছে তেল জাতীয়, ভাজা পোড়া জাতীয়, ঘি জাতীয় জিনিস। পরোটা খেলাম সকালবেলায়, কিংবা মাংস খেলাম, তেলওয়ালা মাংস, পরোটা খেয়ে কাজে চলে গেলাম, ওরা হাই রিস্ক। এই ছাড়াও যারা কফি, কোকা কোলা, এনি সফট ড্রিঙ্ক, চা, যারা এগুলো বেশি খায় তারাও হাই রিস্ক। কেন? কারণটা হচ্ছে যে যারা কফি, ক্যাফিন জাতীয় জিনিস খায় গরমকালে, তাদের ইউরিনেশন বেশি হয়, তাদের পেশাব ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, পরিমাণও বেড়ে যায়। তো একটা মানুষ যদি বারে বারে বাথরুমে যায় পেশাব করতে, তার শরীর থেকে কি যাচ্ছে? পানি, পানি কমে যাচ্ছে। তো সে ডিহাইড্রেশন হবে, তার তো পানির চেষ্টা বেশি লাগবে, তার শরীর থেকে পানি, এমনি তো গরমে পানি, সোয়েটিং এ পানি চলে যাচ্ছে, ঘামে পানি চলে যাচ্ছে, তারপরে ইউরিনেশনে পানি চলে যাচ্ছে, কেননা সে কোকা কোলা খাচ্ছে। অনেকে খুব গরম পড়েছে রে, একটা ঠান্ডা কোক দে। ঠান্ডা কোক যে কত তার ক্ষতি করছে এটা হয়তো সে জানে না। তাহলে কি জিনিসটা ক্ষতি করছে না? ঠান্ডা পানি। ঠান্ডা পানি সব থেকে ভালো প্রিভেনশন তাপ, হিট স্ট্রেস, সে ডিহাইড্রেশনের হচ্ছে ঠান্ডা ক্লিয়ার পানি। এটার উপরে আর কোনো চিকিৎসা নাই, কোনো জিনিস এর থেকে ভালো নাই যদি প্রিভেন্ট করতে চাই নিজেকে। এখন চলেন দেখি যে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে কি কি শরীরের রোগ কিংবা অসুস্থ করতে পারে। আপনারা সবাই হয়তো শুনেছে যে তাপে গেলে হিট র্যাশ হয়, বাইরে গেলে ঘামাচি, শরীরের মধ্যে ছোট ছোট দানা, ঘামাচি হয়, ঘামাচি চুলকায় ঘামাচি, গরমে ঘামাচি হচ্ছে। হ্যাঁ, এটা তাপের জন্যই হয় ঘামাচি। তো ঘামাচি যে তাপের জন্যই হচ্ছে এটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কেন এটা চিকিৎসা খুব সিম্পল। ওটা হচ্ছে আমাকে গোসল করতে হবে। আমাকে ঘামাচিকে স্ক্র্যাচ করতে হবে না। আমি যদি গোসল না করি, আমি ঘামাচি নিয়ে থাকি, আবার রোদে যাই পরের দিন, তাহলে কি হবে? ওখানে ইনফেকশন হবে। তাহলে বিশাল বড় স্কিন ইনফেকশন আমি ক্রিয়েট করতে পারি। চিকিৎসা খুব সিম্পল। ঠান্ডা জায়গায় থাকো, গোসল করো, কটনের কাপড় পরো, ভালো করে খাওয়া দাওয়া করো, ঘুমাও, ভালো, তোমার ঘামাচি প্রবলেম নাই। এই ছাড়া কিছু কিছু সময় দেখবেন যে মাসল, পায়ের মাংস, হাতের মাংস, ঘাড়ের ব্যথা করছে, ক্র্যাম্প ফিল করছি, ক্র্যাম্প, এটা কিন্তু তাপের জন্যই হয়। অনেকে মনে করে যে আমি কেন যে আমার সারা শরীর এত ব্যথা করছে, এটা জানেন না এই ব্যথাটা হচ্ছে তাপের মাত্রার জন্য, হিট এক্সশনের জন্য এই ব্যথাটা হতে পারে। তো এটা আপনার প্যানাডল আর ওষুধ খেলে জীবনেও যাবে না। যাবে কিভাবে? পানি। ওই যে ঠান্ডা পানি কথা বললাম, ওই ঠান্ডা পানি খাবেন, ছায়াতে থাকবেন, কোনো ওষুধ দরকার নাই, সিম্পল পানি, কোকাও না, চা পানিও কিচ্ছু না, খালি সাদা পানি। তারপরে হতে পারে যে কিছু কিছু লোক ডিজি ফিল করছে, কিরম জানি না, হালকা মাথা হালকা হালকা লাগছে, মনে হয় আমি পড়ে যাব, মনে হয় কিরম মাথা ঝিমঝিম করছে। এটাও কিন্তু তাপের জন্য। এটা তাপের জন্য। এটাও ট্রিটমেন্ট খুব সিম্পল।
ট্রিটমেন্টটা হচ্ছে কি, ছায়াতে আসো, ছায়াতে আসো। আমরা বলি হেড লো পজিশন। ওটা কি, মাথাটা শুয়ে পড়ো, প্রথমে ছায়াতে আসো। হুম, যদি কেউ ডিজি ডিজি ফিল করে, ওকে সঙ্গে সঙ্গে থেকে সরায় নাও, গরম থেকে, গরমের জায়গা থেকে সরায় নাও, রোদ্রের তাপ থেকে সরায় নাও, ছায়াতে নিয়ে আসো। ছায়াতে নিয়ে এসে ওকে মাটিতে শোয়াই দাও। মাটিতে কি পজিশনে শোয়াও? হেড লো, মাথা নিচে, পা উঁচু। হেড লো পজিশন। পাটা উঁচু করে রাখবেন, পা নিচে ঘুষে দিলেন, মাথার নিচে রাখবেন। তাহলে কি হবে? ব্লাড সার্কুলেশনটা মাথার দিকে যায়। এই যে ডিজি ডিজি হালকা হালকা লাগছে, এটা কেন লাগছে? কেন? ডিহাইড্রেশন হয়ে গেছে, তার শরীর থেকে পানি অনেক বের হয়ে গেছে। তো এটাকে সঙ্গে সঙ্গে শোয়াই দিবেন, পা উঁচু, মাথা নিচে। আর কি করবেন? ওই যে টাইট কাপড় চোপড় যদি পরে থাকে, ওটাকে লুজ করেন, যতটুকু পারেন কাপড়গুলো সরা। তারপর আরেকটা জিনিস কি করতে হবে? পানি 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 ছিটান, শরীরের উপরে পানি ছিটান, স্পেশালি বগলে, গলায়, এসব জায়গায় পানি ছিটান। পানি ছিটানোর পরে কি করতে হবে? বাতাস বাতাস করেন, অনেক করে বাতাস করেন। তো বাতাস করলে কি হয়? এর আগে আমি আপনাকে আরেকটা জিনিস এক্সাম্পল দিয়ে দিই। বাতাস করলে হয়টা কি? শরীরটা ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়? আমরা বলি ইভাপোরেশন কজেস কুলিং। মানে কি? মানে হচ্ছে যখন পানিটা শরীর থেকে হাওয়াতে মিশে যায়, তখন ওই জায়গাটা ঠান্ডা করে ফেলে। আপনি হয়তো আপনার বাবা মা, দাদা দাদি, ওনার থেকে জিজ্ঞেস করবেন, আগে বাসায় যাদের ফ্রিজ ছিল না, তারা কিভাবে পানি ঠান্ডা করত? একটা কলসির ভিতরে, মাটির কলসির ভিতরে। তাদের অনেক বুদ্ধি ছিল। ওই অ্যালুমিনিয়াম আর টিনের, লোহার পানি ঠান্ডা করতেন না, করতেন কিসে? মাটির কলসিতে। কেন মাটির কলসি? কেন মাটির কলসির মধ্যে যখন পানি উনি ভরতেন, তো ওই পানিটা আস্তে আস্তে করে কলসির মাটির বাইরে দিকে লেগে থাকতো, ভিজা ভিজা থাকতো। ওই ভিজা ভিজা থাকার কারণে বাতাস আসতো, বাতাস, ঘরের বাতাস আসে, বাতাস লাগতো, ওই ভিজা ভিজাটাকে এভাপোরেট করে ফেলতো। যখন ভিজা মাটির উপর দিকে যে ভিজা জিনিসটা এভাপোরেট হয়ে যেত, কলসিটা ঠান্ডা হয়ে যেত, যে কারণে আপনি পানি ঠান্ডা পেতেন। শরীরও একই ব্যাপার। যখন ঘাম হবে, ঘামকে আপনি যদি ওই করেন, ফ্যান করেন, বডিটা ঠান্ডা হয়ে ফিল করে। ঘাম আল্লাহর একটা বিশাল বড় একটা নেয়ামত। ঘাম হওয়া বিশাল বড় নেয়ামত। ঘাম হলে মানুষকে ঠান্ডা করার জন্যই ঘাম হয়। যখন অনেক মানুষ হাঁপায় যায়, অনেক কষ্ট করে, বডির তাপ বাড়তে থাকে, হ্যাঁ, ওটার জন্য, ওর বডিকে যেন ক্ষতি না করে, জন্য আমাদের ঘাম হয়। ঘামটা বাইরে থেকে এভাপোরেট হয়, বডি আবার ঠান্ডা হয়ে যায়। এখন আরেকটা হচ্ছে কি বলে আমরা হিট এক্সজশন, আরো খারাপ। প্রথমে র্যাশ, তারপরে ডিজি ডিজি ফিল করছে। তারপরে যদি ওই মানুষটাকে আমরা না সরাই, তাকে বাইরে রেখে দিই, সে বাইরে খেলছে, দৌড়াচ্ছে, কাজ করছে, ও তখন নেক্সট স্টেজে গিয়ে পড়বে, ওটাকে বলে হিট এক্সজশন। না, হিট এক্সজশনটা হচ্ছে কি, ওই যে খুবই ডিজি ফিল করবে, সে বুঝবে না সে কোথায় দাঁড়িয়ে আছে। তাতে কি হবে? সে যদি কোনো কনস্ট্রাকশনে কাজ করছে, হ্যাঁ, এটা হাইট, ওয়ার্কিং এট হাইট, তাহলে সে বুঝবে না সে কোথায় পা রাখছে, ধম করে উপর থেকে নিচে পড়বে। কেন? সে হিট এক্সস্টেড। এটাতে অনেক লোক মারা যায়, প্রচুর লোক মারা যায়। যারা বিল্ডিং কনস্ট্রাকশনে গরমের দিনে কাজ করে, পানি খায় না, তাদের বুঝে না যে আমি এখন হিট এক্সশনে যাচ্ছি, তারপরে কাজ করতে থাকে। তারপর এরকম একটা সময় আসবে, সে কোনো জ্ঞান থাকে না, কোথায় দাঁড়িয়েছে, কোথায় কি করছে, কোনো জ্ঞান থাকে না, ভুল জায়গায় পা দেয়, আর সিঁড়ি থেকে নিচে গিয়ে পড়ে। তারপরেও বমি ভাব লাগে। যারা হিট এক্সশন হয় তাদের কি হবে? তারা মাথা তো ঘুরবেই, মাথা ব্যথা করবে, বমি ভাব লাগে, লুজ পায়খানা হতে পারে, হ্যাঁ,
লুজ পায়খানা হতে পারে, তারপরে ঘাম তো হবেই, শরীরকে হাত লাগালে ঠান্ডা, শরীরকে দেখবেন ঠান্ডা, কেন? ঘাম এভাপোরেট করেছে, শরীর ঠান্ডা, ঠিক আছে না? বডি টেম্পারেচার যদি আপনি থার্মোমিটার দিয়ে বডির তার তাপটা যদি মেজার করেন, তাহলে দেখবেন কি নর্মাল। খুব জরুরি জিনিস কিন্তু এটা। হিট এক্সহশনে শরীর ঠান্ডা থাকবে, বডি টেম্পারেচার নর্মাল থাকবে, ব্লাড প্রেশার যদি মাপেন নর্মাল। ভয়টা কি? ওই যে ডিজি ডিজি ফিল করছে, আর মাথা ব্যথা, ডিজি ডিজি ফিল করছে, আনকনসিয়াস হয়ে যেতে পারে, কিছু সময়ের জন্য আনকনসিয়াস হয়ে যেতে পারে, আবার হয়তো জ্ঞান চলে আসলো। তাকে কি করতে হবে? ওই সেম হেড লো পজিশনে পানি দিয়ে বাতাস করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তারপরে যদি ওই লোককে আমরা রেকগনাইজ না করতে পারি সে হিট এক্সহশনে ছিল, আমরা ধরতে পারিনি সে হিট এক্সহশনে ছিল, সে তারপরেও কাজ করে যাচ্ছে এবং খেলে যাচ্ছে বাইরে, কিংবা বিচে গিয়ে লাফাচ্ছে হিট এক্সহশনের পরেও, তারপরে আরেকটা স্টেজ আসতে পারে, ওটা খুবই ভয়ানক স্টেজ, ওটাকে বলি আমরা হিট স্ট্রোক। মানুষের এই ওয়ার্ডটা অনেক সময় আমরা রংলি ইউজ করি, এটা আমার হিট স্ট্রোক হয়েছে। হিট স্ট্রোক হয়নি তো, হিট স্ট্রেস হয়েছে। হিট স্ট্রোক ইজ অলমোস্ট ইকুয়াল টু ডেথ, মারা যাওয়ার চান্স হিট স্ট্রোক হয়ে গেলে খুবই বেশি। না, হিট স্ট্রোক জিনিসটা কি? হিট এক্সহশন, আমি কি বলেছিলাম, অনেক ঘামে শরীরটা ঠান্ডা হয়ে যায়। হিট স্ট্রোকটা ঠিক উল্টোটা, শরীরে হাত দিবেন, শরীর গরম। শরীর যদি গরম, কারো হাত যদি আপনি লাগান আর সে গরমে কাজ করে থাকে, আর শরীর যে তাকে গরম পান, শরীর গরম পান, থার্মোমিটার দেবেন মুখে, হাই টেম্পারেচার, মানে তার জ্বর হয়েছে। ব্লাড প্রেশার যদি তার মাপেন, তাহলে কি দেখবেন? ব্লাড প্রেশার কমে গেছে। থার্মোমিটারে রাইস ইন টেম্পারেচার, জ্বর, শরীর গরম, ব্লাড প্রেশার ফল, ডেঞ্জারাস। তার মানে কি? সে হিট স্ট্রোক ইজ এমিনেন্ট। সে যদি সঙ্গে সঙ্গে তাকে আমরা না সরাই, ইটস আ মেডিকেল ইমার্জেন্সি, ইটস আ সিরিয়াস মেডিকেল ইমার্জেন্সি। তাকে যদি আমরা সঙ্গে সঙ্গে না ওখান থেকে সরাই, আর ওই হেডলো পজিশনে না ফেলি, ঠান্ডা রুম না করি, পানি না দিই, ফ্যানিং না করি, আর অ্যাম্বুলেন্সকে না ডাকি, ডাক্তার না ডাকি, ওই লোক মারা যেতে পারে। যতক্ষণ অ্যাম্বুলেন্স আসবে না, যতক্ষণ ডাক্তার আসবে না, এগুলো তো আমরা করতেই পারি। সরাই নিলাম তাকে, ঠান্ডা জায়গায় সরাই দিলাম, হেড লো পজিশনে, শরীরের উপরে পানি ছিটলাম, বাতাস করলাম, ট্রাইং টু মেক দ্য বডি এগেইন কুল। একটা জিনিস খুবই জরুরি, ওই মানুষকে যে কনসিয়াসে নাই, যে ঘুম ঘুম ঘুম, তাকে পানি খাওয়াবেন না, খুব জরুরি। অনেকে রাস্তায় পড়ে যায়, ফেন্ট হয়ে যায়, পানি দে পানি দে পানি দে। নেভার এভার ডু দিস। আনকনসিয়াস মানুষকে কোনো সময় পানি দেওয়া উচিত না। তাতে হয় কি, ও আনকনসিয়াস অবস্থায় যদি পানি ঢুকাইলেন মুখের মধ্যে, ওই পানি তো, সে তো আনকনসিয়াস, সে তো পানিটা গিলে পেটে যাবে না, হবে কি লাংসে চলে যাবে। তো এখন ওই মানুষকে কিন্তু আপনি আর বাঁচাতে পারবেন। হয়তো হিট স্ট্রেস তার ভালো করে দিলেন, কিন্তু যে লাংসে পানি ঢুকাই দিলেন, আর একটা বিপদ নিয়ে আসলেন তার জন্য। এই জন্যই আনকনসিয়াস মানুষকে, যদি সে হিট স্ট্রেসে পড়ে গিয়ে থাকে, আনকনসিয়াস হয়ে থাকে, আনকনসিয়াস কেমন করে বুঝবেন? তাকে বলে এই 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 শুনতেছ, যদি রেসপন্ড না করে, তার মানে সে আনকনসিয়াস। সে বলছে হ্যাঁ শুনতেছি, কি হয়েছে, ভালো লাগছে না, ঠিক আছে, তখন তাকে পানি খাওয়ান। যদি সে রেসপন্ড না করে, প্লিজ পানি খাওয়াবেন না, আরেক বিপদ ডেকে ফেলবেন। এখন দেখি আমরা পানি, যে বললাম পানিটা কত জরুরি, তো কতটুকু পানি খাওয়াতে হবে? একটা মানুষ যাকে, যে যে কাজ তাকে করতেই হবে বাইরে, কিংবা তাকে স্পোর্টসে খেলতেই হবে, তো তাকে তো পানি খাওয়াতে পারি আমরা। অনেক পানি খাইতে হবে। অনেকটা কত? এই একটা বোতল, এখানে হচ্ছে আধা লিটার পানি, 500 মিলিলিটার, ঠিক আছে? এখন যে মানুষ স্পোর্টস করছে গরমে বাইরে, কিংবা বাইরে কাজ করছে,
কিংবা বিচে লাফালাফি করছে, তাকে প্রত্যেক 1 ঘন্টায় 2 বোতল, আধা লিটারে 2 বোতল পানি খাওয়া জরুরি। জরুরি। প্রত্যেক ঘন্টায় 1 লিটার পানি খেতে হবে, না হলে তার ডিহাইড্রেশন হবে, সে তাপের কারণে অসুস্থ হওয়ার অনেক চান্স। তো অনেকে হয় কি, দৌড়াচ্ছি, আমি 1 ঘন্টা দৌড়াবো, 1 ঘন্টা বাইরে খেলবো, 1 বোতল পানি নিয়ে গেলাম, নাথিং। ওকে, সো যারা জগিং করবে তারাই করবে, ওদের 2 বোতল পানি লাগে, এরকম একটা টেম্পারেচারে ওদের 2 বোতল পানি লাগবে। তারপরে আরেকটা জিনিস দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমার ডিহাইড্রেশন হয়েছে কিনা। এটা ভালো একটা জিনিস, আপনারা সবাই এটা অভ্যাস করে রাখেন যে আপনারা যখন বাথরুমে যান, পেশাব যখন করেন, তখন পেশাবের রংটা চেক করবেন। পেশাবে কি রং? যদি দেখেন পেশাবের রং পানির কাছাকাছি হালকা রং, নো প্রবলেম, তার মানে কি আমি ডিহাইড্রেটেড না, আমি ভালো আছি, আমি এনাফ পানি খাচ্ছি। আর যদি দেখেন বাথরুমে গিয়ে রংটা ডার্ক, খুবই ডার্ক, তার মানে ইমিডিয়েটলি আমাকে পানি খেতে হবে, আমি ডিহাইড্রেট, আমি হাই রিস্ক ফর হিট ইলনেস, তাপের রোগ জন্য আমি অনেক হাই। আচ্ছা, আমি ছায়ার সম্বন্ধে কথা বলেছিলাম। ছায়া সবসময় চেষ্টা করবেন ছায়াতে কাজ করেন, কিংবা ছায়াতে নিয়ে যান রোগীকে। ওই ছায়াটা কি, একটা ভালো ছায়াটা কি? যারা বাইরে কাজ করতেই হবে, ওদেরকে উচিত যে একটা টেন্টের মতন তৈরি করো। টিনের টেন্ট না, লোহার টেন্ট না, কাপড়ের টেন্ট। কাপড়ের টেন্ট ছায়ার জন্য চারদিকে যেন খোলা থাকে। কেন? বাতাসটা আসবে যাবে, বাতাস, মুভমেন্ট অফ এয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি চারদিকে যদি বন্ধ করে দেন টেন্টে, তাহলে কিন্তু একটা ওভেন হয়ে যাবে ওটা। সুতরাং টেন্ট দিবেন, টেন্টের চারদিকে খোলা রাখবেন। আর আপনি যদি জানতে চান এই টেন্টটা কি ভালো শেড, খুব সিম্পল একটা পরীক্ষা করতে পারেন শেড ভালো কিনা। ওইটা হচ্ছে হাতে একটা জিনিস ধরলেন, টেন্টের নিচে দেখলেন যে এর শ্যাডো নিচে পড়ে কিনা, এর ছায়া নিচে পড়ে কিনা। যদি এর ছায়া নিচে পড়ে মানে ভালো শেড, আর যদি ছায়া নিচে পড়ছে না তার মানে শেড ভালো না। সিম্পল জিনিস, কমন সেন্স, রাইট? আচ্ছা, এখন তাহলে আমরা অ্যাক্লামাটাইজেশন যে বলেছিলাম, যে একটা লোক বাইরের তাপে ইউজ টু কিনা। যে লোক ইউজ টু না, তাকে স্পোর্টস করতে হবে, কিন্তু তাকে বাইরে কাজ করতেই হবে। তাকে আমাদের উচিত কি সময় দেওয়া, ওকে আমরা আস্তে আস্তে এক্সপোজার দিব। প্রথম দিন বলবো তুমি 1 ঘন্টা কাজ করো, আজকে আধা ঘন্টা খেলো, আজকে 2 দিন আধা ঘন্টা খেলো, কালকে 2 দিন পরে 1 ঘন্টা খেলো, তারপরে আরেকটা বেশি খেলো। আস্তে আস্তে তাকে এক্সপোজার দিতে হবে। এই যে এক্সপোজারটা আস্তে আস্তে দিতে হয়, এটাকে বলে অ্যাক্লিমেটাইজেশন। এটা কিন্তু রাফলি টেকস অ্যাবাউট 1 উইক। যে ইউজ টু না, তাকে 1 সপ্তাহ সময় দেওয়া উচিত। বডি ইউজ টু হয়ে যায় হাই তাপে জন্য অ্যাডজাস্ট করে বডি। ইট টেকস অ্যাবাউট 1 উইক। তো এক্সপেক্ট করা উচিত না যে আজকে তোকে কালকে তুই পুরো জোরে কাজ করবি, নো। 1 সপ্তাহ সময় দিতে হবে, আস্তে আস্তে তাকে এক্সপোজারটা বাড়াতে হবে, আর তাকে সময় দিতে হবে। উইদিন 5, 6, 7 days আমরা ধরে রাখতে পারি যে হ্যাঁ, এখন সে অন্য লোকদের মতন সে টলারেট করতে পারবে তাপটা। নাও আই ওয়ান্ট টু টক অ্যাবাউট হিট ইন্ডেক্স। হিট ইন্ডেক্স সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট জিনিস। এই কনসেপ্টটা ম্যাক্সিমাম লোকরা বোঝে না।
আমরা ডাক্তার, আমাদের ডাক্তার ক্ষেত্রে অনেকে বোঝে না হোয়াট ইজ হিট ইন্ডেক্স। সবাই কথা বলে আজকে তাপমাত্রা অনেক বেশি, 40, হ্যাঁ, 42, ভালো। এই একটা জিনিস আমরা সবাই বলি, তো আর একটা জিনিস আমরা বলি না, ওটা হচ্ছে বাতাসের ভিতরে পানির পরিমাণ কত। ওই যে বললাম বিচে আর সৌদি আরবিয়ার টেম্পারেচার দুটো আলাদা। সৌদি আরবিয়ার টেম্পারেচার হয়তো আরো বেশি হতে পারে, কিন্তু ড্রাই, ওটা কিন্তু এত ক্ষতি করবে না যত বিচের বাতাসে হিউমিডিটি যত ক্ষতি করবে। তার জন্য আমরা একটা হিট ইন্ডেক্স বলে একটা আছে, সেখানে একদিকে আপনার থাকবে হিউমিডিটি আর একদিকে থাকবে কি বলে তাপমাত্রা। হ্যাঁ, তাপমাত্রা কত, হিউমিডিটি কত, তারপরে ওই নাম্বারটা কোথায় পড়ে, ওই হিট ইন্ডেক্স দিয়ে আমরা বলতে পারবো যে আসলে ওই বডি, আমাদের বডি, সে কতটুক হিট নিচ্ছে। হ্যাঁ, আমরা বলি অ্যাম্বিয়েন্ট এয়ার টেম্পারেচার, বাইরের বাতাসের টেম্পারেচার, যেটা সবাই কথা বলে, আর বাতাসের ভেতরে পানির পরিমাণ কত আছে, এই দুইটাকে ব্যালেন্স করে হিট ইন্ডেক্স একটা নাম্বার আসে। ওই নাম্বারটা যদি 54 টাচ করে, it is high risk for heat stroke, high risk for heat stroke, high risk for death. সুতরাং আমাদেরকে জানতেই হবে যে আজকে হিট ইন্ডেক্সটা কত। তো সুধী মণ্ডলী, আজকে হিট ইন্ডেক্সটা কত? এখন বাজে 8:15, সন্ধ্যা 8:15। আপনারা মনে করবেন সন্ধ্যা 8:15 তো বাইরে খুবই আরাম হবে, রোদ নাই, এখন তো আমরা বাইরে সারা দিন সারা রাত খেলতে পারি, দৌড়াতে পারি, জগিং করতে পারি। কিন্তু আমরা যদি হিট ইন্ডেক্স দেখি, তাহলে আমরা দেখব কি, যে আজকে দুপুর 1টার সময় যে হিট ইন্ডেক্স ছিল ওইটা কম ছিল, এখন হিট ইন্ডেক্সটা 54, দুপুরে হিট ইন্ডেক্সটা ছিল 52। তাহলে কি হলো, এখন যদি আমরা বাইরে দৌড়াদৌড়ি করে খেলি, আমাদের চান্স অফ হিট স্ট্রোক বেশি। অনেকে বোঝে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিট ইন্ডেক্স জানা। খালি তাপমাত্রা জানলে হবে না, সাথে সাথে বাতাসের ভেতরে পানির পরিমাণ কত এটাও জানতে হবে। আর আমরা যদি না বুঝি যে আর্লি সাইন্স অফ হিট এক্সস্টন, সময় মতন পানি না খাই আর যদি খেলতেই থাকি, তাহলে আমরা ভেরি হাই চান্স অফ হিট স্ট্রোক, মারা যেতে পারি। তো সন্ধ্যের সময় যে হিট স্ট্রোক হবে না, এই ধরনের একটা ভুল। তো ঠিক আছে সুধী মণ্ডলী, এই কথাগুলো আমি বলতে চেয়েছিলাম। আমি খুব খুশি যে আমাদের সরকার এখন হিট অ্যালার্ট দিয়েছেন, বাচ্চারা স্কুলে যাওয়া এখন বন্ধ, কেননা আমরা চাই না যে কোনো একটা বাচ্চাও হাই হিট ইন্ডেক্সের কারণে, হাই হিট স্ট্রেসের কারণে মারা যাবে।